হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা পাসপোর্ট রি-ইস্যুর আবেদন কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, বিস্তারিত ব্যাপারে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ই পাসপোর্ট বিডি লিখলে যে লিঙ্কটা আসবে, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এই লিঙ্কটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রথমেই একটা ইমেইল লাগবে আবেদন করতে হলে। তো আমি ধরে নিলাম আপনার ইমেল আছে। তো আপনাকে স্টার্ট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন, এখানে আবেদন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বলতেছে যে চেক অ্যাভেলেবিলিটি অফ ইউর পাসপোর্ট ইন ইউর রিজিয়ন। আপনার অঞ্চলে পাসপোর্টের অফিস আছে কি না এটা চেক করতেছে, এটা সিলেক্ট করবেন এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার পুলিশ স্টেশন থানা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এনরোল করার জন্য আপনার রিজিয়নে কি রয়েছে, পাসপোর্ট অফিস রয়েছে এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার যে ইমেলটা রয়েছে অ্যাক্টিভ ইমেল, এটা দিয়ে দিবেন। এরপরে এখানে আই এম হিউম্যান এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ অপশান ক্লিক করবেন। একটা অ্যাকাউন্ট থেকে 6টি আবেদন করতে পারবেন। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখানে তথ্য দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, বলছে আপার কেস লোয়ার কেস দিবেন, মানে বড় হাতের ছোট হাতের লেটার দিবেন, তারপরে কোনো ডিজিট দিয়ে দিবেন। এটা আবার রিপিট করবেন পাসওয়ার্ডটা। এখানে এনআইডি অনুযায়ী অবশ্যই আবেদন করবেন। তো এনআইডিতে যে নামটা রয়েছে ঠিক অ্যাজ ইট ইজ এনআইডি অনুযায়ী গিভেন নেম দিবেন এবং সার নেম দিবেন। তো আপনারা নিচে জানেন নামের শুরুর অংশ হচ্ছে গিভেন নেম, নামের শেষ অংশ হচ্ছে সার নেম। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিই নাই, এই মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে। তো অবশ্যই মোবাইল নাম্বারটাও আপনাকে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এই নাম্বারে ভেরিফিকেশন হবে। তো আপনি যদি কোনো কারণে ভুল নাম্বার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন করতে ঝামেলায় পড়বেন। আই এম হিউম্যান অপশানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাস, আপনার অ্যাকাউন্টটা খুলে গিয়েছে, মানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে এই ইমেইলে আপনার কি করেছে, একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে। তো আপনি এখন ওই মেইলটাতে যাবেন যেটা দিয়ে আবেদন করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নো রিপ্লাই এবং পাসপোর্ট থেকে একটা কি এসেছে, অ্যাকাউন্ট এসেছে। তো এখানে বলছে টু কনফার্ম ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট ক্লিক হেয়ার। তো আমরা এখানে ক্লিক করব, হেয়ার অপশানটিতে ক্লিক করব এবং এখানে সাইন ইন অপশানটি ক্লিক করে দেব। তো অলরেডি পাসওয়ার্ড আমার সেভ করে রেখেছিলাম, সেক্ষেত্রে পাসওয়ার্ড অটোমেটিক নিয়েছে। এখানে লগ ইন অপশানে ক্লিক করব। ব্যাস, এখন আমরা অ্যাপ্লাই ফর আ নিউ ই পাসপোর্ট এই অপশানটিতে ক্লিক করে দিব। এখানে বলছে যে প্লিজ পাসপোর্ট টাইপ অ্যান্ড সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশনস। তো আপনারটা কি অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়াল পাসপোর্ট? তো অর্ডিনারি পাসপোর্ট হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আবেদন করি তারা, আর যাদের এনওসি বা জিও আছে তাদের হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট দিতে হলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এনওসি বা জিও থাকতে হবে। আমাদের যেহেতু এই জিনিসগুলো নাই, আমি ধরে নিলাম আপনার অর্ডিনারি ফাইল এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটি ক্লিক করবেন। তারপরে যেহেতু আপনি অলরেডি আপনার অ্যাকাউন্ট রয়েছে, আপনি আপনার জন্য অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে আই এম অ্যাপ্লাইং ফ্রম মাই সেলফ দিলে অটোমেটিক তথ্যগুলো চলে আসবে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে আপনার পেশাটা দিয়ে দিবেন। রিলিজিয়ন সিলেক্ট করবেন, তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ওকে, তারপরে যেটা করবেন এখান থেকে আপনার সিটিজেনশিপ ইনফরমেশন বাই বার্থ দিবেন। আর অন্য কোনোভাবে যদি আপনি এই দেশের নাগরিক হয়ে থাকেন ওটা এখানে সিলেক্ট করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করবেন। ওকে, এখান থেকে এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাড্রেস দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস
পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী আপনার কী হবে, ভেরিফিকেশন হবে। যদিও ভেরিফিকেশন সিস্টেমটা এখনও নাই, ওয়েবসাইটে এখনও আপডেট করে নেই। পাসপোর্টের জন্য এখন ভেরিফিকেশন লাগে না, আর বিশেষ করে রি ইস্যু হইলে তো লাগেই না। তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে আপনার গ্রাম, এখান থেকে আপনার ওয়ার্ড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এগুলা লিখে দিবেন বা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কি হবে, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দিবেন। রিজিওনাল পাসপোর্ট অফিস পিআরও, আমি তো পিআরও থেকে করছি, 7 কন্টিনিউ অপশন ক্লিক করছি। এটা হচ্ছে আমাদের একেবারে গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এখানে আবার প্রথমে দিয়ে দিতে হবে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, আই মিন আইডি নাম্বার দিয়ে দিতে হবে। তো এখানে যদি আপনার কোনোটা বুঝতে অসুবিধা হয়, এখানে বলছে যে কোশ্চেন মার্কে ক্লিক করে 17 বা 10 ডিজিটের এনআইডি দিতে বলছে। সো আমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বার দেওয়ার পরে অটোমেটিক এখানে বলছে যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। তো এখানে অলরেডি আপনার যে এনআইডির যে তথ্য আর আপনি যে তথ্য দিয়েছেন এখানে কোনো গড়মিল আছে কিনা আপনি ডাটা কম্প্যারিজন করতে পারবেন। তো তার পাশাপাশি আমাদের তো কি রয়েছে, যেহেতু রিইস্যু করছি সেক্ষেত্রে আমার রিইস্যু আগে কি পাসপোর্ট আছে, সেটা কি এমআরপি নাকি ই পাসপোর্ট। তো আমার এমআরপি রয়েছে, সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট, আই মিন এমআরপি, এটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে হোয়াট ইজ দ্য রিজনস অফ ইউর পাসপোর্ট রিকোয়েস্ট, কেন আমি আবার পাসপোর্ট করছি। তো মূলত পাসপোর্ট করার উদ্দেশ্য হচ্ছে আমার কনভার্সন টু ই পাসপোর্ট দিলে হবে অথবা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো আমি এখানে কনভার্সন টু ই পাসপোর্ট এটা দিচ্ছি। প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, এখানে আমার অবশ্যই প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে ইস্যু ডেটটা দিতে হবে, ইস্যু ডেট অটোমেটিক নিয়েছে, পাসপোর্টের ডাটাটা অটোমেটিক সার্ভার থেকে নিয়েছে। সো শুধু মিলিয়ে নিব যে ডাটাটা অ্যাকচুয়ালি এক্সাক্ট নিয়েছি কিনা। যদি না নেয় ওটা আপনি, যদিও আপনার হাতে দেওয়ার সুযোগ নেই, এখন আপনি অটোমেটিক আপনার ডাটা কম্প্যারিজন করতে পারবেন। আপনি যে এনআইডি নাম্বার দিয়েছেন এটা চেক করবেন আর ঠিক আছে কি না। তারপরে এখানে আপনার যে নামটা দিয়েছেন এবং এনআইডির তথ্য সঠিক আছে কি না, এবং পাসপোর্টের তথ্য আগে আপনি পাসপোর্ট করেছেন কি দিয়ে, বার্থ রেজিস্ট্রেশন দিয়ে, জন্ম তারিখ আপনি যেটা দিয়েছেন সব মিলছে কি না। এরপরে পিতার নাম মাতার নাম চলে আসছে, ফাদার্স নেম মাদার্স নেম যদি আপনি এখনও দেন নাই বা আমরা এখনও দিয়ে নেই, বাট এখানে আমাদের এমআরপি অনুযায়ী কিন্তু এবং এনআইডি অনুযায়ী আমাদের কিন্তু নাম চলে আসছে। সো এখন আমরা যেটা করব, যে এখানে বলছে যে ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, এখানে কিছু কথা বলছে। ডেসপাইট অফ ডাটা মিসম্যাচ ইন দ্য অ্যাবভ কম্প্যারিজন টেবল ইউ ক্যান প্রসিড ফার্দার। You need to show the authentic documents in favor of your provided data during enrollment. আপনি ডাটা কম্প্যারিজনে যদি তথ্য মিসম্যাচ থাকে সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই সাবমিট করতে হবে। প্যারেন্টাল ইনফরমেশন উইল বি ফিল আপ অন দ্য নেক্সট, এখানে বলছে রেজিস্ট্রেশন স্টেপস। অবশ্যই এখানে পিতামাতার তথ্য এখনও আমরা যেহেতু দেই নেই, সামনে সেটা অবশ্যই ফিল আপ করতে হবে। আফটার দ্যাট ইউ উইল বি ভিজিবল অন দ্য টেবিল, ওটা ফিল আপ করার পরে এই টেবিলটায় আবার ভিজিবল হবে, আমরা চাইলে প্রিভিয়াস এসে চেক করতে পারবো। তো এখানে বলছে যে ডু ইউ হ্যাভ আ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কি না। তো এখানে
যদি থাকে ইয়েস লিখে এখানে সেই তথ্যটা দিয়ে দিবেন, আর যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ, এখানে বলছে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। ব্যাস, এখানে আপনাকে প্যারেন্টাল ইনফরমেশন, প্রাইভেট সার্ভিস বা আপনি পিতার পেশা বিজনেস দিয়ে দেন। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। এনআইডি নাম্বার চাইলে আপনি দিতে পারেন, এটা অপশনাল। তো এখানে বলছে অপ্রাপ্ত বয়স্ক যদি হন 18 বছরের নিচে, সেক্ষেত্রে পিতার এনআইডি নাম্বার বা মাতার এনআইডি নাম্বার দেওয়া বাধ্যতামূলক, সেক্ষেত্রে আমরা দিচ্ছি না। মাতার এনআইডি নাম্বারটা দিয়ে মাতার নাম দিয়ে দিবেন। এখানে প্রফেশন দিয়ে দিবেন, মাদার্সের প্রফেশন মূলত হাউস ওয়াইফ হয়। এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিবেন। ওকে, একই কথা যে মাতার এনআইডি নাম্বারটা বাধ্যতামূলক না। আর যদি পিতামাতা না থাকে সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ান অপশানটি চালু করবেন। চালু করলে এখানে তথ্য দিয়ে দিবেন লিগ্যাল গার্ডিয়ানের। তো যেহেতু নট অ্যাপ্লিকেবল, পিতামাতা আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করবেন। এক্ষেত্রে এখানে বলছে যে স্পাউস ইনফরমেশন, যদি ম্যারিড হন সেক্ষেত্রে স্পাউস ইনফরমেশন দিতে হবে। তো এখানে যদি ম্যারিড না হয় সেক্ষেত্রে সিঙ্গেল। আর ডিভোর্সড বা এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রিভিয়াস কাবিননামা বা তালাকনামা শো করতে হবে। সো যদি ম্যারিড হন অবশ্যই কাবিননামা দিতে হবে। তো 7 কন্টিনিউ ক্লিক করছি। এই পর্যায়ে আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। তো এখানে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা উইল বি প্রিন্ট ইন এডিশনাল পেজ অফ পাসপোর্ট বুকলেট। পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা উল্লেখ করা থাকবে। সেটা আপনি যে কাউকে দিতে পারেন না, জেনারেলি আমরা ফাদার দিয়ে থাকি, অথবা তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস যার নাম দিয়েছেন ওনার এখানে অবশ্যই তার গ্রাম, তার ওয়ার্ড নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখান থেকে পোস্ট অফিস দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিবেন। আর ইমেল অ্যাড্রেস আপনি যেটা দিয়েছেন চাইলে ইমেলটা আবার দিতে পারেন, এটা অপশনাল। সো এখানে আমরা না দেই, একবার তো অলরেডি দিয়েছি। যে নাম্বারটা আমরা ব্যবহার করেছি সেম নাম্বারটা আবার দিয়ে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান ক্লিক করছি। এ পর্যায়ে আপনি কত পৃষ্ঠা সিলেক্ট করবেন। আপনি কি এখানে দেওয়া আছে যে 48 পাতা 5 ইয়ার্স না 48 পাতা 10 ইয়ার্স, তাহলে আপনার খরচ আসবে 5750 টাকা। বাট আপনি যদি 64 পাতা দেন, 5 ইয়ার্স দিবেন, 5 ইয়ার্স দিলে আপনাকে অবশ্যই 6325 টাকা। আর যদি 10 ইয়ার্স দেন সেক্ষেত্রে 8050 টাকা। তো কোনো দরকার নেই। আপনি যদি ট্রাভেলার হন সেক্ষেত্রে 64 পাতা দিতে পারেন। আদারওয়াইজ জেনারেল যারা আছেন আপনারা 48 পাতা দিবেন 10 ইয়ার্সে। 7 কন্টিনিউ অপশানটি ক্লিক করবেন। ওকে, এখন আপনি কি রেগুলার টাইপ সিলেক্ট করবেন। রেগুলার টাইপ সিলেক্ট করলে অবশ্যই 15 দিনে পাবেন। আর এক্সপ্রেস যদি করেন সেক্ষেত্রে আপনার 7 ডেজে পাবেন। আর যদি সুপার এক্সপ্রেস করেন সেক্ষেত্রে আপনি 2 ডেজে পাবেন। তো কোনটা করবেন? আমরা রেগুলারে সিলেক্ট করছি। রেগুলারে হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে এখানে ডেলিভারি অপশান এবং অ্যাপয়েন্টমেন্ট অপশানটা সিলেক্ট করতে হবে। তা আমরা যখন এক্সপ্রেস অপশান সিলেক্ট করব, তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডেট সিলেক্ট করব, তারপর এখানে টাইম আছে আপনি কয়টায় যাবেন ওই অনুযায়ী যখন সেট করবেন 7 কন্টিনিউ করবেন। এখানে আপনার ওভারভিউ দেখাচ্ছে, সকল তথ্য ওভারভিউ দেখাচ্ছে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন। তো আপনার যদি কোনো তথ্য মিসম্যাচ থাকে এখানে এডিট অপশান দেখতে পাচ্ছেন। এডিট অপশানে ক্লিক করে আপনি কাস্টমাইজ করে নেবেন। যাই হোক, আমি যে তথ্যগুলো দিয়েছি এখন এই তথ্যগুলো একটু ম্যাচ করব যে ঠিক আছে কি না। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখন যেটা করবেন যে ডিক্লারেশন অফ কনসেন্ট,
এই বক্সটি এনেবল করবেন। এনেবল করার পরে এখানে বলছে যে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টস, তো কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টস দিবেন। আবার আপনাকে কনফার্ম করতে বলছে যে তথ্যগুলো দিয়েছেন ঠিক আছে কিনা। তো আমি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টস অপশনটি ক্লিক করছি। ওকে, এখন আপনার এখানে সামারি দেখাচ্ছে যে এখনও কিন্তু এটা ওয়েটিং ফর পেমেন্টসের জন্য অপেক্ষা করতেছে। তো আপনি চাইলে অফলাইনে পেমেন্টস করতে পারেন, অনলাইনেও পেমেন্টস করতে পারেন, আপনি যে কোনো ওয়েতে পেমেন্টস করতে পারেন। তো যদি অনলাইনে আপনি পেমেন্ট করেন, আপনার কোনো কারণে এই আবেদনপত্রটি বাতিল হলে আপনি আবার কি করতে পারবেন না, ওই পেমেন্টটা ব্যবহার করতে পারবেন না। কিন্তু যদি অফলাইনে পেমেন্টস করেন, আপনার যদি আবেদন বাতিলও হয়, আপনার সেক্ষেত্রে আপনার চালানটি বাতিল হবে না। তো বেটার হচ্ছে অফলাইনে পেমেন্টস করা। এরপর যেটা করবেন, কন্টিনিউ অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অলরেডি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে এবং শিডিউলড দেখাচ্ছে। তো আপনি এখন যেটা করবেন, এই নামের অংশে ক্লিক করবেন, নামের উপরে এখানে প্রিন্ট সামারিটা প্রিন্ট করে নেবেন। তারপরে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে আপনি ফাইলটি সেভ করে নেবেন। তো এখান থেকে যদি আপনি সেভ নাও করেন, আপনি আপনার যে মেইল থেকে করেছেন ওই মেইলে কিন্তু আবেদনপত্রটি চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে মেইলে আবেদন করেছি সেই মেইলে এখানে এই যে সামারি এবং অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছে। এভাবেও করতে পারেন। যাই হোক, এখন যে ডকুমেন্টসগুলো লাগবে, মূলত আপনি আবেদনপত্রের শেষের দিকে যখন আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ অ্যাটাচমেন্ট। তো কী কী অ্যাটাচমেন্ট করতে হবে, আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কপিটা অ্যাটাচ করতে হবে। রিইস্যুর ক্ষেত্রে আপনার প্রিভিয়াস পাসপোর্টটা অ্যাটাচ করতে হবে। তারপর হচ্ছে আপনার যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকেন পাসপোর্ট, সেক্ষেত্রে মূল সার্টিফিকেটের কালার কপি অ্যাটাচ করতে হবে। এবং আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, নিকানামা ম্যারেজ সার্টিফিকেটটা অ্যাটাচমেন্ট দিতে হবে। অফিসিয়াল পাসপোর্টে যদি আপনি বিদেশ গিয়ে থাকেন, ছাড়পত্র এনওসি দিতে হবে অথবা জিও দিতে হবে। আর যদি আপনি সরকারি কর্মকর্তা হন, রিটায়ারমেন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে রিটায়ার্ড ডকুমেন্টস দিতে হবে। যদি আপনার ইমার্জেন্সি মানে 2 দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে আপনি পাসপোর্ট পেতে চান, সেক্ষেত্রে ফ্রি পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। যদিও এখন 48 ঘন্টার মধ্যে রিইস্যু ফাইলের ক্ষেত্রে ফ্রি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, কারণ পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা উঠিয়ে দিয়েছে। এরপরে যদি আপনার লস্ট ফাইল হয়, সেক্ষেত্রে জিডি দিবেন। আর অন্যান্য তথ্য হয়তো বা আপনার কাছে চাইতে পারে, এনআইডি ভেরিফাইড কপি, আপনার পেশাগত সনদ, আপনার পরিচয়, এই বিষয়গুলো থাকবে। তা আপনি এই শেষে যেদিন জমা দিবেন, এখানে স্বাক্ষর দিবেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট গার্ডিয়ান বা অ্যাপ্লিক্যান্ট, আর ডেটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে অবশ্যই এটা তো আবেদন কপি, 3 পৃষ্ঠার আবেদন কপি। এটার পাশাপাশি আপনাকে তো সামারি যেটা আপনি করেছেন, এই সামারিটা সেটা দিয়ে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, তো এটা অলরেডি বলেছি। এই ডকুমেন্টসগুলো সাথে চালান অ্যাটাচ করে আপনি এনরোল সম্পন্ন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। পাসপোর্ট রিলেটেড 70টার মতো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে ভিডিও রয়েছে। এনআইডি, ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ার, এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।